এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি নতুন আরও একটি ব্লগ। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ঠান্ডা। সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, কারণ ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু হচ্ছে, কিছুক্ষণ পরপরই বৃষ্টি হচ্ছে। তো এই সময় কিন্তু কিছুক্ষণ পরপরই বৃষ্টি আসে, তার চারিদিকের যে ঠান্ডা একটা পরিবেশ, সেটা কিন্তু অনেক ভালো লাগে। তো সকাল থেকেই তো একটু একটু বৃষ্টি শুরু হয়েছে। আর বাচ্চাদেরকে সেই 6টা বাজে ঘুম থেকে উঠিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এখন তো ঘরের কাজগুলো করে রাখতে হবে, না হয় আবার ওদের চলে আসার সময় হয়ে যাবে। তার উপরে কিন্তু আজকে আবার ওর বাবাও বাসায়, তো তার একটু অলসতা হচ্ছে। বৃষ্টির দিনে সে কোথাও বের হতে চায় না, সে বাসায় থাকতে পছন্দ করে। তো আজকে ঘুম থেকে উঠে বলছে যে যাবে না। তো যাই হোক, ঘরের কাজ করছিলাম। আর আজকে কিন্তু একটু রান্নার ঝামেলাও আছে অনেকটা। তো আজকে ফ্রিজে মাছ কাটা ছিল না, তো মাছ ভিজিয়ে এসেছি। আর এই ফাঁকে মাছটা ভিজতে ভিজতে ভাবলাম যে ঘরটা গুছিয়ে রাখি। আর জায়ান সাবরিনকে তো আর আজকে স্কুলেও আমার আনতে হবে না, ওর বাবা গিয়ে নিয়ে আসবে। সেই কারণে তো একটাও টেনশন নেই। তো আমার রান্নাঘরে যেহেতু যেতে হবে, তার আগে আমি ঘরের কাজগুলো করে রাখছি। আর এই তো প্রতিদিনের মতো ঘরের টুকিটাকি যে কাজগুলো থাকে সবগুলো সেরে নেব। আর প্রতিদিন এত ডাস্টিং করার পরও কোথা থেকে যে এত ধুলো হয় বুঝি না। মনে হয় যে একদিন যদি একটু গ্যাপ যায় তাহলে তো আর তাকানোই যায় না। তো প্রতিদিনই মুছে রাখি, তারপরও এরকমভাবে ধুলাগুলো কোথা থেকে আসে মনে হয় যে এই দরজাটা দেখেন, একেবারে একটু ধুলা পড়লে মনে হয় যে সাদা হয়ে যায়, এত বাজে দেখায়। তো প্রতিদিনই একটু একটু করে মুছে রাখতে হয়, তারপরেও একটু গ্যাপ দেওয়া যায় না, গ্যাপ দিলে আবার নোংরা হয়ে যায়। তো এখন ঘরটাকেও ঝাড়ু দিয়ে দেব। তো আমার ঘরের সব কিছু মুছে একেবারে পরিষ্কার করেছি, তো শুধু ঘর ঝাড়ু দেওয়াই বাকি আছে। তো সেই কারণে ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর ঘরের ভিতর তো চারিদিকেই বললাম যে ধুলা আসতেই থাকে, ধুলা কোথা থেকে আসে বুঝি না। তো ঝাড়ু দিলেও বোঝা যায় যে কী পরিমাণে ধুলা হয় ঘরে। তো উপর থেকে তো দেখতে সব কিছুই চকচক করে, তারপরও এর ভিতরের থেকেও অনেক কিছু ময়লা সব কিছুই বের হয়। আর আমার বেডরুমটা পরিষ্কার করে ফেললে আরেকটা বেডরুম আছে, সেটাও পরিষ্কার করতে হবে। তো ওই রুমটার অবস্থার কথা আর কি বলবো, এত নোংরা হয়ে আছে। তো কালকে আমার বাসায় মেহমান ছিল, আমার বড় বোনরা এসেছিল। তো বাচ্চারা সবাই মিলে এই রুমে খেলা করেছে, আর খেলা করতে গিয়ে সব খেলনা এখানে সেখানে ফেলে রেখেছে। তো কালকে আর গুছাইনি, তো রাত হয়ে গিয়েছিল, সে কারণে আর গুছাতে ইচ্ছে করছিল না। সেই কারণে ভাবলাম যে সকালবেলায় ঘরটা গুছিয়ে রাখি। আর বাচ্চারা তো যেখানে যেটা পায় সেখানেই সেটা ফেলে রাখে। তো গুছিয়ে সব একসাথে করে রাখি, তারপরে আবার ওরা নিয়ে যে আবার এলোমেলো করে রাখে। ওরা তো আর গুছিয়ে রাখে না, সব কিছু যেখানে খেলে সেখানেই ফেলে রেখে চলে যায়। আর আমি সব কিছুই এই ঝুড়িটার মধ্যে এই খেলনাগুলো সব একসাথে রেখে দিই, যাতে ওরা হাতের কাছে একটু পায় বা খুঁজে খুঁজে এনে আবার রেখে দিতে হয়। তো ঘরের অবস্থা এমন খারাপ হয়েছে যে বলার মতো না, সব কিছু এলোমেলো হয়ে আছে। বাচ্চারা যেটা পায় হাতের কাছে সেটা দিয়ে ওদের খেলনা মনে করে। তো এই রুমটার ভিতরে ঘরের একটু কাজের জিনিসগুলো রাখি। কাজের জিনিস বলতে এই তো চাল ডালের যে ড্রামগুলো থাকে সেগুলো রেখে দিই। রান্নাঘরে আবার ভালো দেখা যাবে না, বা রান্নাঘরে রাখলে অন্য কিছু রাখার মতো সিস্টেম নাই, রান্নাঘরটা একটু অন্যরকম। সেই কারণে তো এই রুমের ভিতরেই, যেহেতু আমরা কেউ থাকি না, তো বাচ্চারাও একটু খেলে। আর তাছাড়া রাতে তো কেউ আর ঘুমায় না, তো এই রুমটা আমরা একটু আমাদের কাজের জিনিসগুলোই রেখে দিই। তো এই তো বিছানাটা ঝাড়ছি, আর পর্দাগুলো একটু লাগিয়ে রাখি, যেহেতু এই রুমে কারোই থাকা হয় না। আর পর্দা সরানো থাকলে কিন্তু আবার ধুলো আসে, সেই কারণে এই রুমের পর্দাগুলো লাগিয়ে রাখি, যাতে একটু ধুলো বালিটা কম হয়। তো আমার এই ঘরটা গুছানো হয়ে গিয়েছে, তো আমি এখন একটু ঝাড়ু দিয়ে দেব। আর রান্নাঘরেও চলে যেতে হবে, কারণ রান্নারও সময় হয়ে গিয়েছে। তো আমার রান্নাঘরে সব কাজ বাকি, সকালে সবাইকে নাস্তা খাওয়া শেষ। আর এখন রান্নাঘরেও অনেক কাজ ছিল, সেই কারণে আমি ভাবলাম যে আমার বেডরুমগুলোকে একটু গুছিয়ে তারপরে গিয়ে রান্না করতে চলে যাব। আসলে যত যাই করি না কেন, রান্নার হাত থেকে কিন্তু মুক্তি নেই, রান্না করতেই হবে। হালকা করি বা ফাঁকিবাজি রান্নাই কেন করি না কেন, রান্না করতে হবে, রান্না থেকে কোনো ছুটি নেই। ফ্রিজে রাখাতে ইলিশ মাছটা একেবারে শক্ত হয়েছিল, সেই কারণে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন দেখি যে না, এখন আগের মতো আবার ঠিক হয়ে গিয়েছে। এখন আঁশগুলো বেসিনে ছাড়িয়ে এখন কেটে নেব।
আর আমার কিন্তু সবচাইতে কিন্তু কষ্টের কাজ হচ্ছে মাছ কোটা। তারপরও অন্যান্য মাছের ক্ষেত্রে অনেক বেশি কষ্ট হয়, ইলিশ মাছটা তত একটা কষ্ট হয় না। তারপরও মাছ কোটার ক্ষেত্রে কিন্তু আমার ভীষণ পরিমাণে একটা বিরক্তি কাজ করে, যে মাছ আমার একটুও করতে ইচ্ছে করে না, বা মাছ করতে শুরু করলে আমার হাত পা অ্যালার্জি শুরু হয়ে যায়, বা হাত চুলকাচ্ছে, এরকম একটা সিচুয়েশন থাকে যে আমি হাতটাও চুলকাতে পারবো না, কারণ হাতের ভিতর তো মাছ লেগে থাকে, বারে বারে হাত ধুয়ে ধুয়ে সেখানে হাত পা চুলকাতে হয়। তো এই এক অ্যালার্জি, এক প্রবলেম শুরু হয়ে যায় মাছ করতে শুরু করলে। আর যাই হোক, মাছ কোটা শেষ, আর আমি জায়গাটাকে একটু মুছে দিচ্ছি, কারণ যে পরিমাণে মাছির উত্তাপ আমাদের এখানে শুরু হয়েছে সেটা আর বলার মতো না। এত মুছে রাখি, এত এত কিছু করে, তারপরও মাছি কোথা থেকে আসে বুঝি না। তো কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের ঘরে মাছি আছে কিনা, তো সবাই একই কথা বলে যে ভীষণ পরিমাণে মাছি। আর আমি কালকে একটু সবজির দোকানে গিয়েছি, গিয়ে দেখি সেই দোকানে এত মাছি, হাজার হাজার মাছি। তো এত মাছি কোথা থেকে আসলো বুঝতে পারলাম না। তো তারপরও প্রতি বছরে কিন্তু এই সময় কিন্তু প্রচুর পরিমাণে মাছি হয়। তারপরও এত মুছে রাখার পরে বা সব কিছু ক্লিন করে রাখার পরেও মাছির উত্তাপ কিন্তু যায় না, প্রচুর পরিমাণে মাছি ভীষণ জ্বালাতন করছে সবাইকে। রান্না করতে আসলে তো প্রচুর বিরক্ত লাগে, মনে হয় যে উড়ে উড়ে মনে হয় রান্নার এই তো হাঁড়িতে মনে হয় একটা পড়লো, এরকম একটা ভয় কাজ করে, ঢেকে ঢেকে রান্না করতে হয়। আর এই তো আমি কিন্তু রান্নার কাজ শুরু করে দিয়েছি, আর মাছগুলোকেও ধুয়ে নিয়েছি, আর এখন মাছগুলোকে একটু ভেজে নেব। আর ইলিশ মাছ কিন্তু তত একটা ভাজলে ভালো লাগে না, একেবারে হালকা করে ভাজবো। বেশি যেহেতু রান্না করব, রান্নার মাছ তেমন একটা ভাজলে মজা চলে যায়, ইলিশের টেস্টটা চলে যায়। তো আজকে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো আমি মাছটা কেটে সেখানেই আমি সব কিছু কেটে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, আর এখন বসিয়ে দিচ্ছি। আর এই তো পেঁয়াজটাকে ভেজে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর আমি ইলিশ মাছে কিন্তু অন্যান্য আদার্স কোনো মশলা ইউজ করি না, কারণ ইলিশের যে একটা টেস্ট থাকে, অন্যরকম কোনো মশলা দিলে কিন্তু সেই টেস্ট আর পাওয়া যায় না। এখন কাঁচকলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আর অলরেডি আমি পাশের চুলোতে ভাতও বসিয়ে দিয়েছি, প্রায় হয়েও গিয়েছে। তো বাকি রান্নাগুলো আমার এই রান্না শেষ হলে বসাতে হবে। আর এই তো পানিও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এখন মাছটাও দিয়ে দেবো, পানিটা একটু যদি বলক চলে আসে। তো রান্না করতে তো তেমন একটা সময় লাগে না, কিন্তু তারপরও অলসতা কিন্তু মাঝে মাঝে ভীষণ কাজ করে। তো ওর বাবা বাসায় থাকাতে আজকে খুব তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, যেমন ওর বাবাকে তো সময়ের মধ্যে খেতে দিতে হবে। আর বাচ্চারাও স্কুল থেকে চলে এসেছে। তো স্কুল থেকে আসার পর কি হয়েছে যে আবার বৃষ্টি শুরু হয়েছে, তো ওরা এখন একটু ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজছে, ওর বাবা আর ওর জাহান সাবরিন তিনজন মিলে। আর আমি এই ফাঁকে রান্নাগুলো শেষ করছি। তো সময়ের মধ্যে আমি ভাবছি যে সময়ের মধ্যে যাতে তাকে আমি টাইমের মধ্যে খাবারটা দিতে পারি। আর আমার ভাত রান্নাও শেষ হয়ে গিয়েছে, তো এখন বাকি রান্নাগুলোও সেরে নেব। আর চুলাতে কিন্তু অলরেডি আমি ভেন্ডি ভাজি বসিয়ে দিয়েছি, আর এখন মাছটাও রান্না শেষ। আর প্রতিদিন তো রান্নাঘর কয়েকবার মুছতেই হয়, তারপরও দুপুরে রান্নার শেষে কিন্তু আবার রান্নাঘর নোংরা হয়ে যায়। তো আমি রান্নার ফাঁকে কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আর রান্না করার সময় আমি সব সময় কী করি, তেমন একটা নোংরা হয়নি, তারপরও রান্না করাতে তো চুলায় চারদিকে তেল ছিটেছে। তো ভাবছি যে পুরোটা চুলা আবার একটু মুছে দিই, না হয় আবার তেল চিটচিটে ভাবটা আবার থেকেই যাবে, যতই পরিষ্কার রাখি না কেন। তো আমার রান্নাঘরের সাইডগুলো সব মুছে নিয়েছি, আর আমার ভাজি হয়ে গিয়েছে। আর এখন ডালটা বসাচ্ছি। তো আজকে ডাল চচ্চড়ি করছি, আর এই ডালটা কিন্তু ঘরের সবাই অনেক পছন্দ করে, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। তো ডাল চচ্চড়ির জন্য আমি ডালে যা যা দিতে হয় সব দিচ্ছি। তো কাঁচামরিচ কাটতে ভুলে গিয়েছিলাম, তো কাঁচামরিচটা আমি ভেঙে দিচ্ছি। আর এই তো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর হালকা লবণ, টেস্ট মতো লবণ দিয়েছি, আর সামান্য পরিমাণে পানি দিচ্ছি, যেহেতু চচ্চড়ি করবো ডালের। আর ওর রাতে কি করতে হয়েছে, ডালের চচ্চড়িটা এত ভালো হয়েছে, পরে রাতে ওর বাবা বলছিল রুটি করতে, সেই কারণে রাতে আবার ওর ঘরের সকলের জন্য রুটি করেছি। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরও একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।